ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। আজ থেকেই শুরু হয়েছে আগাম টিকিট কেটে রাখা রেলপথের যাত্রীদের ঈদযাত্রা। সকালেই কমলাপুরে ঈদযাত্রা পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। এরপর কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। স্কুল কলেজে ছুটি থাকলেও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে আরও পরে, তাই প্রথম দিনে তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছেন মানুষ। ঈদ এলেই সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ে কয়েক গুণে। এই সুযোগ কাজে লাগে সাভারে অনেক পুরনো ও ফিটনেসবিহীন গাড়িতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। বাইরে রঙের প্রলেপ থাকলেও বড় ধরনের ঝুঁকি নিয়ে মহাসড়কে নামছে এসব যানবাহন। জাহিদুল ইসলাম অনেকের তথ্যচিত্রে প্রতিবেদন। সাভারের বিভিন্ন এলাকার গ্যারেজ ও ওয়ার্কশপগুলোতে এখন পুরোদমে চলছে পুরনো যানবাহন মেরামত ও রঙের কাজ। এসব যানবাহনের বেশিরভাগেরই ফিটনেস সনদ নেই, মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। তবু দীর্ঘদিন সড়কে না চলা অনেক বাসকে নতুনের মতো সাজিয়ে তোলার চেষ্টা করছেন মালিকরা। মোটামুটি 15 দিন লাগে, একটা গাড়ি খারাপ করাই তো 15 দিন লাগে। তো ঈদের উপলক্ষে আমরা সবকিছু যাতে রাস্তা কোনো সমস্যা না হয়, কারণ সবাই চায় ঈদ বাজারে অনেক টাকা পয়সা ব্যক্তির দরকার পড়ে। ঈদের আগে যানবাহন মেরামতের কাজ বাড়ে কয়েক গুণ। যানবাহনের মালিকদের চাহিদা মতো কাজ শেষ করতে দম ফেলার ফুরসত নেই কর্মীদের। কাজের চাপের কারণে আমরা হিমশিম খাইতেছি। এই কাজগুলি ঈদের আগে কিভাবে শেষ করুম? কাজ করতেছি যাতে গাড়ি রাস্তাঘাটে নষ্ট না হয় এবং খারাপ না হয়, যাতে ঈদ উপলক্ষে মানুষ যাত্রীরা ভালো মতো বাড়িতে পৌঁছাইতে পারে। এটার প্রিন্টের কাজ করছি, পুটিং করছি, তারপরে আস্তর করছি, তারপর রং করতেছি, ডিজাইন করব। যাত্রীরা বলছেন শুধু বাইরে রং করলেই যানবাহন নিরাপদ হয় না, এতে যান্ত্রিক ত্রুটির ঝুঁকি থেকেই যায়। অতিরিক্ত ভাড়া দিয়ে ভোগান্তি ও ঝুঁকি মাথায় নিয়েই এসব যানবাহনে বাড়ি ফিরতে হয় তাদের। অচল গাড়িগুলোকে পুনরায় কোন রকম আপনার নামে মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা একটু রং টং করে তারপর রাস্তায় বের করা হয়। এগুলোই মূলত ফিটনেসবিহীন গাড়ি। গাড়িতে চড়ার মতো উপযোগী, যাওয়ার মতো উপযোগী করে যেন রাস্তাঘাটে ছাড়ে। এই সিট বেঁকা, সিট ভাঙ্গা বা পাশে কোনো হ্যান্ডেল সেগুলো ভাঙ্গা, এগুলো তো কাপড় চোপড় লাগে তো ছিঁড়া যায়, অবশ্যই ছিঁড়া যায়, এগুলো যেন না থাকে। নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি বলেন, ঈদে যাত্রী চাপ সামাল দিতে নামানো অতিরিক্ত গাড়ির বেশিরভাগেরই ব্রেক, ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ ঠিকভাবে পরীক্ষা করা হয় না। ফলে যাত্রাপথে বিকল হওয়া বা দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এই গাড়িগুলা দুর্ঘটনা প্রবণতা অনেক বেশি, মানুষের জীবনের মৃত্যু সংখ্যা অনেক বেশি। এই গাড়িগুলা যখন দূরপাল্লা যাচ্ছে, দেখা যাচ্ছে এই গাড়িগুলো বাইপিএল থেকে চন্দ্রার দিকে যেতে যায় আর গাড়িটা নষ্ট হচ্ছে। রাস্তার মধ্যে যখন নষ্ট হচ্ছে তখন প্রচুর পরিমাণে জ্যামজট সৃষ্টি হচ্ছে। তখন এই গাড়িগুলা ঈদ উপলক্ষে যে রাস্তার পাশে একটা ডাম্পিং ব্যবস্থা আছে সরিয়ে নিবে, এটা সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা এই ধরনের বাস বা পরিবহন রাস্তায় নামানোর চেষ্টা করে এবং তাতে সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবহন যাতে রাস্তায় ব্যবহার করতে না পারে এবং রাস্তায় নামাতে না পারে, এই জন্য সাহেব পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যানবাহন নামানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে সাভারে অনেক পুরনো ও ফিটনেসবিহীন গাড়িতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। সেখানে কি পরিমাণ ফিটনেসবিহীন গাড়িতে রং করা হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে আছি নয়নাট এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে ঈদে সড়কে যে মানুষের যে চাপটা, সেই চাপকে কেন্দ্র করে যারা ঘরমুখী মানুষ হবেন সেগুলোকে পুঁজি করে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ওয়ার্কশপ গুলোতে কিন্তু ফিটনেসবিহীন এবং যে সকল গাড়িগুলো মানে একদমই বিকল অবস্থায় সেগুলোকে তারা পুনরায় মেরামত করে সেগুলোকে রঙের প্রলেপ দিচ্ছে। আপনাকে যদি দেখায় যে এই মুহূর্তে যে ওয়ার্কশপটিতে আছে, এখানে কিন্তু বেশ কয়েকটি গাড়িতে
কিন্তু তারা নতুন করে এখানে রং দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার এখানকার যে সকল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যে মেরামতের কাজ জনবন্ধ রেখেছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্কশপ গুলোতে ঘুরেছি সাভার এবং আসলে সেগুলো আমরা দেখেছি যে অনেক যেগুলো দুর্ঘটনার শিকার সেই গাড়িগুলো কিন্তু তারা এখানে মেরামতের কাজ করছেন। আমরা এই সকল বিষয়ে এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে যখন মানুষের চাপ বাড়ে তখন এই সকল গাড়িগুলো কিন্তু ঈদ যাত্রায় নেমে পড়ে। অনেক সময় আছে যারা উত্তর অঞ্চল এবং বিভিন্ন দূর পাল্লা বাসে করে তারা গন্তব্যস্থলে যায়, তখন কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তাই এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের দাবি রয়েছে যে এই সকল গাড়িগুলো ফিটনেসবিহীন এবং যেগুলো চাকচিক্য রঙের মাধ্যমে রাস্তায় নামানো হয় সেগুলোকে যেন প্রশাসন আইনের মাধ্যমে আনা হয়। তাছাড়া আমি সাভার হাইওয়ে থানার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখবে কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে এখানকার যারা রয়েছেন তাদের কিন্তু একটি দাবি যে সকল পরিবহন গুলো রয়েছে যারা রঙের ফুলের দিয়ে এবারে ঈদের বাজারে দাবি বেড়াবে সেগুলো রাখতে যেন ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গে থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। ঢাকা রংপুর মহাসড়কের 4 লেন চালু হওয়ায় এবার ঈদযাত্রায় স্বস্তি পাবেন চলাচলকারীরা। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের যানবাহন চলাচল করে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সারা বছরই এই সড়কে প্রতিদিন 20 থেকে 22,000 যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় 48 থেকে 50,000। ফলে দীর্ঘ যানজট ছিল নিয়মিত ঘটনা। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ায় যমুনা সেতু পশ্চিম পাড়ে 11টি উড়াল সেতু নির্মাণ এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হওয়ায় যাত্রীদের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। এখন সিরাজগঞ্জে সবাই এখন সতর্কভাবে আমরা গাড়ি চালাই, ঠিক আছে। আমাদের যানজটের এবার ঈদে আমরা আশাবাদী আছি, ইনশাল্লাহ সুস্থ সবলভাবে গাড়ি চালাতে পারবো। মোটামুটি ঈদের পক্ষে বলা যাচ্ছে যে যানজট হবে না। এলাঙ্গা থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত আমাদের একটা ভয়, এটা যদি প্রশাসন যদি এটা সজাগ থাকে তাহলে যানজটের আর ভয় থাকবে না। ভালো পরিবেশ এসে গেছে, এই কারণে কোনো যানজট হবে না। আশা করি উত্তরবঙ্গের লোকজন এবার নির্বিঘ্নে ঈদের যাত্রা সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন 4 লেনের সড়ক চালুর পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সার্ভিস সড়কগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। সার্ভিস লেন খুলে দেওয়া হয়েছে। বগুড়া থেকে ঢাকা এখানে 4 লেন চালু আছে, আর বাকিগুলোতে 2 লেন আছে। এছাড়া আপনারা জানেন যে ঢাকা থেকে যে বগুড়া লেন আছে, আমরা এটাকে বলছি র্যাম্বি, এটা প্রায় অর্ধেক আমরা ঈদের আগেই চালু করে দিতে পারবো। এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনকে পুলিশের বিশেষ এসকর্ট সেবা দেওয়া হবে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত এলাকায় এই ব্যবস্থা থাকবে। আমরা দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় থাকি এবং আমরা আশা করি ঈদের আগের রাত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এভাবে রাস্তায় থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আন্তরিকতার সাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি করা হবে। এছাড়া যানজট নিরসনে সিরাজগঞ্জের 48 কিলোমিটার মহাসড়কে 3 শিফটে দায়িত্ব পালন করবেন প্রায় 16,000 পুলিশ সদস্য। শাকিলা শম্পা, 71। আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার। সেখানকার বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বেনামিন। রায়ান, যেমনটি বলছিলাম, আজ সকালেই সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদের সাথে কে কে উপস্থিত ছিলেন জানাবেন।
তিশা, সকাল 10:15টার দিকে স্পিকার এবং ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের যে প্রথা, দীর্ঘদিনের প্রথা, তারা গতকালকে নির্বাচিত হওয়ার পর আজকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে এবং তাদের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার সহ এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসিডেন্ট যারা আছেন তারা উপস্থিত ছিলেন। মূলত এখানে আসলে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে যে স্মারক বই আছে স্মৃতিসৌধে, সেই স্মারক বই স্বাক্ষর করেছেন তারা। এরপর আসলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিরোধী দল ওয়াকআউট করেছিল সংসদ থেকে, সেই বিষয়টি নিয়ে আসলে মূল প্রশ্ন ছিল। তিনি বলেছেন যে এটি আসলে দীর্ঘদিনের প্রথা যে বিরোধী দল ওয়াকআউট করবে বা যে কোনো কিছু প্রতিবাদ জানাবে, সেই প্রতিবাদের অংশ হিসেবে তারা গতকাল ওয়াকআউট করেছেন। তবে প্রথম দিন যেহেতু এবং এই সংসদে অনেক সংসদ সদস্য আছেন যারা এবার প্রথম নির্বাচিত হয়েছেন, তো সেদিক বিবেচনা করে গতকালকে যদি ওয়াকআউট না করতো বিরোধী দলের সংসদ সদস্যরা, সেক্ষেত্রে হয়তো রীতি তৈরি হতো সংসদে। এর পাশাপাশি তিনি আরেকটি বলেছেন যে রাষ্ট্রপতি ইস্যুতে যে প্রশ্ন দেখা দিয়েছে, সে রাষ্ট্রপতি ইস্যুতে আসলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সেটি যেহেতু তিনি অন্য একটি দলের, সে কারণে আসলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এবং বেলা 11:15টার সময় তারা স্মৃতিসৌধ ত্যাগ করেছেন এবং শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর জন্য চলে গেছেন। তিশা। রায়ান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বেনামিন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। অধিবেশন শুরুর দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, সরকারের কর্মপরিকল্পনা ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে হয়েছে আলোচনা। সব মিলিয়ে কেমন হলো ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুটা, তাই জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রায় 2 বছর পর রাষ্ট্রীয় আইনসভা, জাতীয় সংসদ প্রাণবন্ত হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর মাধ্যমে। প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। অতিথিবৃন্দ, শুরুর দিনেই উত্তাপ ছড়ানো সংসদে আগামী দিন কেমন যাবে, সরকার দলই বা কতটা স্বস্তি নিয়ে দায়িত্ব পালন করতে পারবে, এমন প্রশ্ন ছিল বিশ্লেষকের কাছে। আমরা আশা করেছিলাম যে এই সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের পক্ষ থেকে কেউ থাকবে, যেটা জুলাই সনদেও যে দলগুলো স্বাক্ষর করেছে সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। সেটা কিন্তু আমরা পাইনি। দল এবং বিরোধী দলকে একসঙ্গে রেখে এই সংসদকে কার্যকর করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা বলবো যে আসলে এই সংসদীয় পদ্ধতি বাংলাদেশের জন্য নয়। তাহলে শেষ পর্যন্ত সেই আগের যে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি বা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, সেখানে আমাদের আসলে যাওয়া দরকার। বয়কট বা এই বিরোধিতার যে ধরনটা আমরা দেখলাম এটা গ্রহণযোগ্য। এখানে আমি খুব বেশি সংসদীয় রীতিনীতির কোনো বড় বরখেলাপ হয়েছে বলে মনে করি না, বা এইটার কারণে প্রথম দিনে সংসদে বয়কট হয়েছে দেখে আমাদেরকে হতাশ হতে হবে, আমি সেরকমও মনে করি না। এটি একটি প্রত্যাশিত বয়কট ছিল, এই বিরোধিতাটাও প্রত্যাশিত ছিল। বিরোধী দলের দিক থেকে তাদের কিছু যুক্তি আছে, সরকারের দিক থেকে কিছু যুক্তি আছে, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য বা শক্তি যে আপনার এই ধরনের ভিন্ন মত নিয়েই সংসদ চলবে। মোটা দাগে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুটা আটপৌরে ভাবে হয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। এখন পর্যন্ত প্রসিডিউরালি আমরা যদি প্রসিডিউরের দিক থেকে বিবেচনা করি, ঠিকই আছে কার্যক্রমে, এবং যে শোক প্রস্তাব আনা হয়েছিল, আমার মনে হয় যে এই শোক প্রস্তাবে যদি এই শোক প্রস্তাবটা এককভাবে না করে যদি যৌথভাবে শোক প্রস্তাবটা আনা হতো, সেটা হয়তো বা সংসদের প্রথম অধিবেশনের সৌন্দর্যটাকে বাড়াতো বলে আমার মনে হয়। এটা আসলে মানে দুই পক্ষের মধ্যে যে একটা রাজনৈতিক বিভেদ, সেই বিভেদটা আসলে প্রথম অধিবেশন থেকেই প্রকাশ পেতে যাচ্ছে। এটা না হলে বরং এই সংসদের সৌন্দর্যটা আর একটু বাড়তো বলে আমার মনে হয়। মোটা দাগে আমার কাছে মনে হয়েছে যে মানে আটপৌরে শুরু আর কি, খুব এক্সেপশনাল কিছু হয়নি। তবে আগামী দিনে সংসদ কার্যকর রাখতে বিরোধী দলের সাথে সমন্বয় করেই সরকারকে সব সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এটাই সংসদের সামনে এখন। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর, কিন্তু চাহিদা স্বাভাবিক সময়ের চাইতে খুব একটা না বাড়ায় মশলা বিক্রি হচ্ছে আগের দামে। মশলার বাজারে আছেন সহকর্মী মেহেদি হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদি, মশলার দাম কেমন দেখছেন সেখানে, এবং ক্রেতা বিক্রেতারা সেখানে কি বলছেন?
আমি সকাল থেকে ঢাকার বিভিন্ন বাজার যেমন মোহাম্মদপুর, মিরপুর এবং এখন আমি কারণ বাজারে আছি। আমি ঘুরে বেরিয়েছি সেখানে যে সামনে ঈদের যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন সেমাই এবং যে প্রয়োজনীয় মশলা এর খোঁজ খবর রাখতে। তো আমি এখানে বিভিন্ন বাজারে ঘুরে আমি যেটা দেখেছি যে এখনো সেমাই এবং মশলা আগের দামে বিক্রি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজার এবং সেখানে কিন্তু আমি এখন কিছু ক্রেতার আমি ভিড় দেখতে পাচ্ছি। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি। বিক্রেতারা বলছে যে সেমাই খোলা যেটা সেটা 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং যেটা প্যাকেটজাত সেমাই সেটা হচ্ছে লাচ্ছা এবং সাধারণ সেমাই উভয় সেমাই প্রতি 200 গ্রাম প্যাকেট বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এবং মশলার যে আইটেমগুলো আছে যেমন এলাচি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 4500 থেকে 5500 টাকা, এটা মান ভেদে। এবং জাফরান প্রতি গ্রাম 100 থেকে 300 টাকা, কিছু কিছু ক্ষেত্রে আমরা 400 টাকাও আমরা দাম দেখতে পাচ্ছি। এবং অন্যান্য যে মশলাগুলো প্রয়োজনীয় মশলাগুলো আছে আলু বখরা, তারপর কিশমিশ, এসব আইটেমগুলো কিন্তু দাম অপরিবর্তিত এখনো রয়েছে। তো বিক্রেতারা বলছে আগের দামে বিক্রি হচ্ছে আর ক্রেতারা কম দামে বা সুলভ মূল্যে কিনতে পেরে খুশি। মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে জানছিলাম কারওয়ান বাজারের পরিস্থিতি সম্পর্কে। আপনি সঙ্গে থাকুন। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে দিন দিন বাড়ছে সেমাই, চিনি, কিশমিশ ও দুধ জাতীয় পণ্যের চাহিদা। এসব পণ্য কিনতে মুদি দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। বর্তমানে চট্টগ্রামের বাজারে 200 গ্রাম ওজনের সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আর খোলা সেমাই প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকায়। এবার সেমাইয়ের দাম গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন দোকানিরা। এছাড়া প্যাকেটজাত পাউডার দুধ বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 থেকে 900 টাকায়। বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা এবং কিশমিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 800 থেকে 850 টাকায়। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে দিন দিন বাড়ছে সেমাই, চিনি, কিশমিশ ও দুধ জাতীয় পণ্যের চাহিদা। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন বাজারে পণ্যের দাম কেমন বেড়েছে এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তিশা, যেহেতু আর বেশি দিন নেই ঈদের, তো আমরা দেখছি যে আসলে এই সময়ে বিভিন্ন পণ্যের দাম কিন্তু আসলে বেশ বেড়ে গেছে। এখন যদিও এই সময়ে মানুষের প্রধান কেনার তালিকায় থাকে হচ্ছে দুধ, চিনি, সেমাই, এর পাশাপাশি মাংসের চাহিদাটা বেশ থাকে। তো আজকে আমরা এসে দেখলাম বাজারে আসলে গরুর মাংসের দাম বেড়ে গেছে কেজি প্রতি 100 টাকা, যেটা গত সপ্তাহে 900 টাকা ছিল কেজি, সেটা আজকে বিক্রি হচ্ছে 100 টাকা করে। আর মুরগির মাংস বেড়ে গেছে 20 টাকা করে সবগুলোতে। যেমন গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হচ্ছিল 350 টাকা, আজকে সেখানে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 370 টাকাতে। আর যেটি ব্রয়লার মুরগি, সেটি গত সপ্তাহে যেটি 20 টাকা ছিল 220 টাকা, সেটা আজকে 235 থেকে 240 টাকায়। এবং মাছের দামও বেশ বাড়তি। এবং যদি আপনাকে সবজির কথা বলি, সবজির দাম অনেক চড়া। নতুন করে যে সবজিগুলো আসছে, বিশেষ করে করলা, সেই করলা বিক্রি হচ্ছে 400 টাকা করে কেজি। এবং ঝিঙ্গা নতুন করে আসছে, সেগুলো বিক্রি হচ্ছে 160 টাকা। অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সেগুলো 120, 40, 160 টাকায় বিক্রি হচ্ছে। এবং চিনির দামও বেড়েছে। চিনির গত সপ্তাহে ছিল 100 টাকায়, সেখানে আজকে বিক্রি হচ্ছে 105 টাকা। অর্থাৎ ঈদ যত সামনে আসছে জিনিসপত্রের দাম তত চড়া হচ্ছে। এবং এখানে যারা ক্রেতা তারা বলছে যে আসলে এই যে প্রতি বছর আমরা দেখি যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম আসলে লাগাম ছাড়া হয়ে যায়। এবং এই যে দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে যে পর্যাপ্ত পরিমাণ মনিটরিং সেটি আসলে হয় না। সেটি আমরা আসলে প্রতি রমজানে আমরা সেই মনিটরিংটা দেখি, তবে সেটা আসলে চাহিদার তুলনায় কম। আসলে যে পর্যাপ্ত মনিটরিং বলতে যেটা বোঝায় সেটা আসলে হয় না। এখানে যারা ক্রেতারা আছেন তারা বলছেন যে উৎপাদন পর্যায় থেকে ক্রেতার হাত পর্যন্ত আসতে একটা জিনিস আসলে কি পরিমাণ দাম থাকে, কি পরিমাণ খরচ হয়, সেটা আসলে যদি আসলে মনিটরিং ব্যবস্থা না থাকে তাহলে উৎপাদন পর্যায়ে যেটি আসলে 50 টাকা থাকে সেখানে আসলে খুচরা পর্যায়ে সেটি 200 টাকা হয়ে
হয়ে যায়। ফলে এইভাবে আসলে একটা ব্যাপক মনিটরিং না থাকলে পরে আসলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থাকবে না, বাজারটা অস্থির হয়ে যায়। ফলে ক্রেতারাও চান আসলে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে বাজারের দামটা যেন আসলে নিয়ন্ত্রণ থাকে, যেহেতু এখন সামনে ঈদ, মানুষের অনেক বেশি চাহিদা থাকবে, খরচ বাড়বে, ফলে দাম নিয়ন্ত্রণের জন্য আসলে ব্যাপক মনিটরিং তারাও প্রত্যাশা করছেন। তিশা। রাজীব, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন, শেষে কথা বলছেন নবনিযুক্ত নির্বাচিত স্পিকার। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। গতকালকে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। ধন্যবাদ। একটি বিষয় জানতে যাচ্ছি, গতকাল সংসদে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছে। এই বিষয়টি, আর যেখানে আপনারা বলছেন সংসদটি হবে জনগণের সংসদ, তারা একটি দাবি করেছে যে তারা বারবার বলেছে যে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখার জন্য, তাদের এই দাবিগুলো সরকার বা শুনেনি, এই অভিযোগটি করছে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব, আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আমরা সরকারি দল এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব, এটাই আমাদের একান্ত কামনা। ধন্যবাদ। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে নবনিযুক্ত স্পিকার কথা বলছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম।